হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আর ফার্স্ট সামেটিভের ভিডিও দিতে অনেক বেশি দেরি হলো। তোমরা জানো আমি একটু অসুস্থ ছিলাম, আর এমন একটা অসুস্থ ছিলাম যে যার কারণে আমার কথা বলাই বারণ ছিল, আমার দাঁতের একটু সমস্যা ছিল। সেই কারণে ভিডিও অনেক দিন হলো আপলোড করতে পারিনি। তো ফাইনালি আজকে এসেছি ভিডিও নিয়ে। আর আজকে এসেছি ফার্স্ট সামেটিভের ফিজিক্যাল সায়েন্সের ভিডিও নিয়ে। লাইফ সায়েন্সের দুটো ভিডিও অলরেডি আমার আপলোড করা আছে, ক্লাস 9 এবং 10-এর, এবং ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের ভিডিও নিয়ে এসেছি আজকে। সবার প্রথম প্রশ্ন হচ্ছে, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? প্রতিটা প্রশ্নের উত্তর বলবো, এক্সপ্লেন করবো এবং পেজ নাম্বার বলবো। এটা সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার হবে সঠিক উত্তর। আর এটা তোমরা কিন্তু একদম বইয়ের পেজ নাম্বার 1-এই পেয়ে যাবে। তোমাদেরকে আমি তবুও দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় ফলো করি আমার এই অভিনব যে বইটা আছে, ভট্টাচার্য অ্যান্ড ব্রাদার্সের ভৌতবিজ্ঞান পরিবেশ, সেই বইটা আমি ভীষণ পছন্দ করি। 9 এবং ক্লাস 10 বোথের জন্য আমি এই বইটা ভীষণ পছন্দ করি। তো তোমাদের কাছে, যার কাছে এই বইটা আছে তোমরা দেখতে পারো, আর যার কাছে নেই আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের কোনটার উত্তর কি হবে, যতটা এক্সপ্লেন করা সম্ভব। যেমন এটার উত্তর তোমরা পেজ নাম্বার 1-এই পেয়ে যাবে। ঘনত্ব ও চাপ সবচেয়ে বেশি, দেখতেই পাচ্ছ লেখা আছে। তো এখানে জানতে চেয়েছিল কোন স্তরটির ঘনত্ব বেশি, তাহলে সেটা হবে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্র লেখচিত্রটি লেখো। এটা একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। প্রথমত তো বয়েলের সূত্র হচ্ছে, আমরা জানি বয়েলের সূত্রতে কি হয়, যে আমরা জানি উষ্ণতাটা কি থাকবে, স্থির থাকবে। কিভাবে মনে রাখবে? বয়েল মানে কি? তাপের কথা বলা হচ্ছে, গরমের কথা বলা হচ্ছে। তো বয়েল মানে কি হবে তোমাদের, যে উষ্ণতাটা কি থাকবে, স্থির থাকবে। আর যদি বলে চার্লসের সূত্র, তাহলে হবে চাপ স্থির, কারণ চ দিয়ে মনে রাখবে, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, এবার বয়েলের সূত্রে কি হয়, যে চাপ যদি বৃদ্ধি পায়, ওপরের দিকে আমি চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, তাহলে আয়তন হ্রাস পাবে। সেটা নিচের দিকে তীরচিহ্ন দিয়ে আমি বোঝাচ্ছি। চাপ কি হচ্ছে, চাপ যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন কি হবে, হ্রাস পাবে। চাপের সাথে আয়তনের সম্পর্ক থাকে P/1/V। তাহলে সূত্রটা কি, উষ্ণতা যদি আমরা স্থির রাখি, তাহলে যদি যে কোনো গ্যাসের যদি আমরা চাপ বৃদ্ধি করি, তাহলে আয়তন কি হয়, ধীরে ধীরে হ্রাস পায়, P/1/V। তাহলে সম্পর্কটা কেমন হলো, ব্যস্তানুপাতে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি একটা পাত্র নিয়েছো, ঠিক আছে, তার মধ্যে অসংখ্য গ্যাসের অণু রয়েছে। ঠিক আছে, এরকম পুরো জায়গাটা জুড়েই গ্যাসের অণু রয়েছে। এবার একটু বড় করে এঁকে দিচ্ছি, এতক্ষণ ধরে যদি গ্যাসের অণু আঁকি তাহলে কী করে হবে। তাহলে ধরো গ্যাস অণুগুলো এরকম রয়েছে। এবার যখনই আমি ওপর থেকে চাপ প্রয়োগ করছি, কি পরিমাণ চাপ দিচ্ছি, তাহলে চাপ যদি আমি প্রয়োগ করি, মলিকুলগুলো কী হবে, আরও কাছাকাছি চলে আসবে। তখন কী হবে, একটা লেয়ার কমে যাবে, দেন মলিকুলগুলো কী হবে, ধরো চাপ বৃদ্ধি করছি, এরকমভাবে চাপছি, মলিকুলগুলোর ওপর একটা যদি চাপ প্রয়োগ করা হয়, মলিকুলগুলো কী হবে, আরও কাছাকাছি চলে আসবে। তাহলে আমরা কী দেখতে পেলাম, আগে আয়তন ছিল এতটা, এখন আয়তন কতটা হয়েছে, কমে গেছে। তাহলে যদি আমি চাপ বৃদ্ধি করি, তাহলে আয়তন কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। ব্যস্তানুপাতিক সম্পর্ক যেটা বোঝালাম, এটা হচ্ছে বয়েলের সূত্র। তাহলে এবার গ্রাফটা কেমন হবে, গ্রাফটা দেখো, এটা P/V, চাপ আর আয়তনের কথাই বলা হচ্ছে। তাহলে এবার গ্রাফটা কেমন হবে, একটু মুছে দেখাই, বা এই সাইডে এঁকে দিচ্ছি। এইদিকে ধরো চাপ আছে, এদিকে আয়তন। ঠিক আছে, তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফ হবে এইরকম। চাপ যখন এই পয়েন্টে আছে, আয়তন কি হচ্ছে, চাপ যখন এই পয়েন্টে আছে, দেখো যদি আমি ডটেড লাইন দিয়ে দেখাই, আয়তন কোথায় আছে, এখানে। চাপ যখন এই পয়েন্টে আছে, আয়তন কোথায় আছে, এখানে। ঠিক আছে, তার আমি যদি চাপ এই পজিশনে কি আছে, এই বিন্দুতে সবচেয়ে বেশি চাপ আছে, আর আয়তন কি আছে, এই পজিশনে সবচেয়ে কম আছে। এই যে এই দিক বরাবর কি হচ্ছে, আয়তন, যত এই দিকে যাবে তত কি হবে, আয়তন বৃদ্ধি পাবে, আর ওপর দিকে গেলে কি হবে, চাপ বৃদ্ধি পাবে। তাহলে সবচাইতে বেশি চাপ কোথায় আছে, এই পয়েন্টে। চাপ যখন এই পয়েন্টে আছে, তখন আয়তন কত হচ্ছে, এই পয়েন্টে, তার আয়তন তখন কত, কম আয়তন। এবার যদি এই পয়েন্টে দেখো, আয়তন দেখো সবচাইতে বেশি আছে এই পয়েন্টে,
এইদিকে গেলে আমরা কি দেখলাম, আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তন এই পয়েন্টে কি আছে, সবচেয়ে বেশি আছে। এবার চাপ দেখো এই পয়েন্টে আছে, চাপ কি কোন পয়েন্টে আছে, এই পয়েন্টে, তাহলে চাপ কি হচ্ছে, চাপের মান কি হচ্ছে, এই পয়েন্টে বেশি ছিল, এই পয়েন্টে কি হবে, কম, কারণ উপর দিকে গেলে চাপ বাড়ছে। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, এরকম হবে দেখতে, বোঝা গেল। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, এটা তোমরা খুব ইজিলি করতে পারবে। এবার কনসেপ্টটা হলো এটা, কিন্তু তোমাদের এখন আমরা এত কিছু করে কি শর্ট কোশ্চেন আনসার করবে না, বিষয়টা সেরকম নয়। এখন প্রথমবার বুঝছো বলে তোমাদের হয়তো এরকম মনে হতে পারে। আমরা জানি বয়েলের সূত্রে চাপের সাথে আয়তনের সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। যেহেতু আমরা জানি ব্যস্তানুপাতিক, তাহলে আমাদের দেখো প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে এখানে দেখো বাকি সমস্ত কটা দেখো অন্যরকম গ্রাফ আছে, দেখতেই পাচ্ছ। একমাত্র কোন গ্রাফটার সাথে এটা মিলছে, যেটা আমি এঁকেছি, অপশান বি এর সাথে। তাহলে সঠিক উত্তর কি হবে, অপশান বি। এটা তোমরা পেয়ে যাবে বইয়ের পেজ নাম্বার 10। আমি দুটো কোয়েশ্চেন নিয়ে বসেছি। আচ্ছা, এটা 2022 সালে এসেছিল, ঠিক আছে। তাহলে এটা তোমরা পেয়ে যাবে বইয়ের পেজ নাম্বার 10। আমি সেটাও একটু দেখিয়ে দিই তোমাদের। তাহলে বুঝতে পারলে, যদি কারোর কোনো সমস্যা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য আরেকবার এক্সপ্লেন করে দিতে পারি, বা অন্য কোনো ভিডিওতে যখন আমি বলবো তখন তোমরা বলো, আমি নিশ্চয়ই এটাকে বলে দেবো। এই দেখতেই পাচ্ছ পি বনাম বি এর সুন্দর লেখচিত্রটা দেওয়া যাচ্ছে বই। আর এটাকে আমরা কি বলবো, সমপরাবৃত্ত, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। তাহলে এটা পেজ নাম্বার 10-এ পেলাম। উত্তল লেন্সের ফোকাসের মধ্যে বস্তু রাখলে গঠিত প্রতিবিম্ব হবে সৎ এবং অবশিষ্য। এটাও তোমরা বইতেই পেয়ে যাবে, বইতে নয় সরি, সহায়িকাতে তোমরা পেয়ে যাবে। সহায়িকার পেজ নাম্বার 160-এ তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ফোকাসে কি হবে, অবশীর্ষ এবং সদ্বিম্ব। যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে, তাহলে এটা কোথায় পেলাম, সহায়িকার পেজ নাম্বার 160। অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। আমরা জানি সম্পর্ক কি, বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে বক্রতা ব্যাসার্ধকে ডিনোট করা হয় আর দিয়ে, ফোকাস দৈর্ঘ্যকে এফ দিয়ে। আমরা জানি সূত্র হয় R = 2F, এটা আমরা পড়েছি অবতল দর্পণের ক্ষেত্রে এবং উত্তল দর্পণের ক্ষেত্রেও R = 2F। এবং এটা এই কোয়েশ্চেনটা 1.4-এর এই কোয়েশ্চেনটা 2022 সালেও কিন্তু এসেছিল মাধ্যমিক পরীক্ষায়, ঠিক আছে। R = 2F। তাহলে আমাদের কোয়েশ্চেন কি বলেছে, বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 20 সেন্টিমিটার। দেখতে পাচ্ছ বক্রতা ব্যাসার্ধ মানে R এর মান কত বলেছে, 20 সেন্টিমিটার, 2 আর F এর মানটা জানতে চেয়েছে। তাহলে F = কত হচ্ছে 10। তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর 10, আর একক হচ্ছে সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে 10 সেন্টিমিটার। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক। আচ্ছা, তার আগেরটা একটু বলে দিই। তার আগেরটা কি বললাম আরেকবার বলে দিচ্ছি। 2022 সালে এসেছিল এবং এটা R = 2F সূত্র দিয়ে কোশ্চেনের মধ্যে লিখে রাখো। আর সঠিক উত্তর আমাদের কী হয়েছিল, 10 সেন্টিমিটার। 1.5-এরটা তাহলে কী হবে, এটা তোমাদের 2017 সালের কোয়েশ্চেনে এসেছিল এবং এটা তোমরা সহায়িকাতেও পেজ নাম্বার 177-এ পাবে, বইয়ের পেজ নাম্বার 50-এ পাবে। ভীষণ কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে বেগুনি বর্ণের বিচ্যুতি কী হয়, সর্বাধিক হয়, ঠিক আছে। বেগুনি বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়। নেক্সট পরবর্তীও ভীষণ একটা কমন কোয়েশ্চেন, কোন মৌলের পর্যায়গত ধর্ম নয়, কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়। এটা সঠিক উত্তর হবে তেজস্ক্রিয়তা। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 97-এ আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বই একটাই ফলো করছি, সেটা হচ্ছে অভিনব। এখানেই দেখতে পাচ্ছ ছকের মধ্যে কিন্তু দেওয়া আছে তেজস্ক্রিয়তা, চৌম্বক ধর্ম, বহুরূপতা। তো দেখতে পাচ্ছ এই বইটা কিন্তু বেশ ফলো করে কোয়েশ্চেন করা হয়, তো তোমরা এই বইটা কিন্তু অবশ্যই পড়তে পারো। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান। এটা সঠিক উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে বলি,
HClটা আমরা কি জানলাম, সমযোজী যৌগ। এবার তোমাদেরকে এটাও এক্সপ্লেন করে দিই যে HClটা কেন সমযোজী যৌগ। কারণ HCl H+ আর Cl- কিন্তু ভাঙে না, কিন্তু জলীয় দ্রবণে HCl কিন্তু H+ আর Cl- ভেঙে যায়। কিসের দ্রবণে? জলীয় দ্রবণে। সেই কারণে কি হয়, H+ কিন্তু আয়নীয় যৌগ হয় না। কারণ আয়নীয় যৌগ কারা? যারা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যায় এবং তারা হচ্ছে জলীয় দ্রবণে কি করে, যেমন NaCl এর কথা এখানে পরবর্তী যে অপশানটা আছে, NaClটা Na+ এবং Cl- ভেঙে যায় এবং এরা কি করে, জলীয় দ্রবণে এদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বলটা থাকে, কুলম্বীয় যে আকর্ষণ বলটা থাকে, তার থ্রু এরা কি করে, একে অপরের সাথে যুক্ত হয়ে থাকে। এবার যখন জলীয় দ্রবণে NaCl যায় তখন কি করে, এদের যে বন্ধনটা, এই কুলম্বীয় আকর্ষণ বলটা, সেটা কি হয়, কিছুটা পরিমাণ কমতে থাকে, যার কারণে কি হয়, জলীয় দ্রবণে এটা NaCl তড়িৎ পরিবহন করতে পারে। তো HCl এর ক্ষেত্রে সে HCl কিন্তু অটোমেটিক্যালি H+ এবং Cl- ভাঙে না, জলীয় দ্রবণে H+ এবং Cl- ভাঙে। সেই জন্য HCl কিন্তু আয়নীয় যৌগ নয়, HCl কি যৌগ? সমযোজী যৌগ। বোঝাতে পারলাম? তাহলে পরিষ্কার হিসাব কী হবে, যে সমস্ত যৌগগুলো ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাবে সেগুলো হবে আমাদের আয়নীয় যৌগ, আর জলীয় দ্রবণে যেগুলো H+ এবং Cl- যেমন ভেঙে যাচ্ছে HClটা, তাই জন্য এটা কি হচ্ছে, সমযোজী যৌগ, এগুলো কিন্তু অটোমেটিক্যালি ভাঙে না। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। খুব সহজ একটা প্রশ্ন। একটি জৈব গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন, যার সংকেত কি? CH4। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি হয়? খুব কমন একটা কোয়েশ্চেন, আর এটাও কিন্তু তোমরা সেই পেজ নাম্বার 1-এই পেয়ে যাবে। তো এটার সঠিক উত্তর কী হবে? ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে কী হয়? ঝড় বৃষ্টি হয়। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, তাহলে এটার হচ্ছে বলে দিই একবার, এটার হচ্ছে পেজ নাম্বার 1, আর এটা তোমরা বইতে দেখবে কোথাও একটা হয়তো অবশ্যই লেখা থাকবে, আমি আর পেজ নাম্বারটা খুঁজছি না। এটা হবে মিথেন CH4, যেটা বললাম, আর এটা তো হাইড্রোজেন ক্লোরাইড বলেই দিলাম। এছাড়া তোমরা বইতেও পেয়ে যাবে, বইয়ের পেজ নাম্বারটা তাহলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বইয়ের পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 105-এ কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এটা সমযোজী বন্ধন গঠন করে। কি করে সমযোজী বন্ধন? কাদের হয়? যারা কিন্তু ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধন করে। তোমাদের একটু তাহলে একটা কাজ করি, HCl এর সমযোজী বন্ধনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। হাইড্রোজেনে কতগুলো ইলেকট্রন আছে? একটা হাইড্রোজেনে। ঠিক আছে, ক্লোরিনের কটা ইলেকট্রন আছে? ক্লোরিনের টোটাল ইলেকট্রন হচ্ছে 17। এটা যদি ইলেকট্রন বিন্যাস করা হয় 2,8,7 হয়। প্রথম কক্ষপথে কটা থাকে? কে কক্ষপথে 2টো, তারপর L, তারপর M। ঠিক আছে, তাহলে শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 7টা। যাই হোক, তোমাদের কিন্তু এটা আমি অলরেডি একবার শিখিয়েছি, তোমরা যারা দেখোনি আগের ভিডিওতে দেখে নিও। তো HCl এটা করা নেই বলে HCl এটা করে দিচ্ছি। তাহলে হাইড্রোজেনের কটা ইলেকট্রন হয়? একটা। ক্লোরিনের লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 7টা। তাহলে আমরা 7টা এঁকে নিই, ডটের দিয়ে দেখাবো আমরা ইলেকট্রনগুলোকে। তাহলে হাইড্রোজেন কি চাইবে? একটা ইলেকট্রন নিয়ে নিতে। আর এটা মানে একটা ইলেকট্রন কিন্তু শেয়ার হচ্ছে, এও পুরোপুরি নিচ্ছে না, হাইড্রোজেনও পুরোপুরি নিচ্ছে না, ক্লোরিনও কিন্তু পুরোপুরি নিচ্ছে না, শেয়ারিং হচ্ছে। মানে আমি তোমাকে একটা লজেন্স দিচ্ছি, আবার সেই লজেন্সটা দিয়ে তোমাকে নিজের কাছে রেখে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে যাতে আমি লজেন্সটার থেকে একটু ভাগও পাই, আবার তোমাকে আমি নিজের কাছে রেখেও দিতে পারলাম, তাহলে আমার লজেন্সটা চলে যাচ্ছে না। কিন্তু তোমাকে যদি আমি লজেন্সটা দিয়ে তুমি নিয়ে চলে যাও, তাহলে তো আমি ওই লজেন্সটা থেকে কখনোই ভাগ পাবো না। লজেন্স বলাটা বলবে সবচেয়ে বলা ক্যাডবেরি। ঠিক আছে, তো চকলেটটা কী হবে? আমি তোমাকে দিলাম, তো তুমি যদি সেটা নিয়ে বাড়ি চলে যাও, তাহলে কী হবে? আমি আর সেই চকলেটটা একটু খেতে পারবো না। কিন্তু যদি তুমি এখানেই থাকো, তাহলে আমি তোমার থেকে ওই চকলেটের থেকে ভাগ বসাতে পারবো। ঠিক সেরকম তাহলে ক্লোরিন কী হবে? হাইড্রোজেন কী করলো? একটা ইলেকট্রন নিয়ে নিল মানে শেয়ার করলো। ঠিক আছে, ক্লোরিনের একটা ইলেকট্রন শেয়ার করলো। এবার হাইড্রোজেন কেন একটা ইলেকট্রন কেন চাইলো? কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আর ও যদি আরও একটা ইলেকট্রন পেয়ে যায়, তাহলে কটা ইলেকট্রন হচ্ছে? 2টো। আর 2টো, এই 2 ইলেকট্রন সংখ্যা কার হয়? হিলিয়াম। আর হিলিয়াম কি? একটা নিষ্ক্রিয় গ্যাস, বা এগুলোকে কি বলা হয়? নোবেল গ্যাসও বলা হয়। নোবেল গ্যাসও বলা হয়। দেখা যাচ্ছে না, লাইটের জন্য ডিস্টার্ব হচ্ছে। নোবেল গ্যাসও বলা হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? নিষ্ক্রিয় গ্যাসও হচ্ছে, বা নোবেল গ্যাস। তো নোবেল গ্যাসেরও কি হচ্ছে? ইলেকট্রন বিন্যাসটা লাভ করতে পারছে, তাইও একটা ইলেকট্রন কী করলো? ক্লোরিনের সাথে শেয়ার করলো। তবে ক্লোরিনও সেমভাবে একটা ইলেকট্রনই শেয়ার করবে, কারণ এখানে কিন্তু সমভাবে শেয়ার হবে। ও যদি একটা দেয়, ক্লোরিনও একটাই দেবে। ও যদি 2টো দেয়,
ক্লোরিনও দুটোই দেবে, এরকম হবে। এবার ক্লোরিন কেন একটা ইলেকট্রন চাইলো, কারণ ক্লোরিনে দেখতেই পাচ্ছ লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 7টা। তো ওর যদি একটা নিয়ে নেয়, ওর থেকে শেয়ার করে নেয়, তাহলে কি হবে, 8টা ইলেকট্রন হয়ে যাবে। আর যদি 8টা ইলেকট্রন হয়ে যায়, তার মানে কক্ষপথে লাস্ট কক্ষপথে যদি 8টা ইলেকট্রন হয়ে যায়, তাহলে কি হবে, অষ্টপূর্তি ঘটবে, 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে। সেকেন্ড জিনিস কি হবে, যে ও টোটাল এখন ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে, 18। আগে ছিল 17টা, এখন কটা হয়ে যাবে, 18টা। আর 18 কার কোন মৌলের ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে নিয়ন। আর নিয়নও কি একটা নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে ও কি করছে, একটা সুস্থিত মৌল সঙ্গে, এগুলো কি সবকটাই সুস্থিত মৌল, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি করছে, লাভ করছে। যখন সুস্থিত মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করছে, তো স্টেবল হচ্ছে। দিয়ে এই দুটো বন্ধন মিলে কি হয়, এই দুটো ইলেকট্রন মিলে কি হয়, একটা বন্ধন তৈরি করে। এটা কিন্তু তোমরা পরীক্ষা আঁকবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, তারপর মুছেও দিলাম। ঠিক আছে। পরীক্ষা তোমরা কেমন আঁকবে, পরের স্টেপটা এরকম লিখবে, H বন্ড Cl। আর যেই ইলেকট্রনগুলো বন্ধনে পার্টিসিপেট করেনি, সেগুলো কি হবে, যেরকম ছিল সেরকম আমরা লিখে দেবো। আর এটা কি হলো, এই দুটো জুড়ে গেল, দিয়ে একটা বন্ধন তৈরি করলো। ঠিক আছে। তাহলে এইভাবে সমযোজী বন্ধন তৈরি হয়। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এবার চলো, যেমন এবার বাকি প্রশ্নগুলো সলভ করছিলাম, তাহলে কেন HCl সমযোজী বন্ধন হয়, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করা হলো। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, চার্লসের সূত্রানুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হবে। বলছে চার্লসের সূত্রানুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হবে। এটার উত্তর হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কি হবে, 0 হবে। এবার তুমি এটা কি করে করবে, আমরা চার্লসের সূত্র কি জানি, VT = V0 × 1 + T/273, এটা তো সূত্র, চার্লসের সূত্র। এবার VT মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি সত্যিই 0 হচ্ছে, সেটা আমরা এবার ক্যালকুলেশন করে দেখিনি। টি এর মান কত পেয়েছি, তাহলে আমি যেহেতু বলছি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে সেটা হচ্ছে কিনা একবার দেখি। V0 এটা 0, কারণ এটা তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাথমিকটা ধরে নিচ্ছে। আর স্মল টি এর মান কত আমি ধরেছি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 + স্মল টি এর মান কত, -273। ঠিক আছে। ডিভাইড বাই কত, 273। তাহলে V of -273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান V0 1 মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস, আর 273 কেটে কী হবে, 1। তার মানে আলটিমেটলি কী হলো, V0 × 0 আলটিমেটলি 0। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কি 0 আমরা পাচ্ছি। তাই জন্য চার্লসের সূত্রানুসারে স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কী হবে, 0 হবে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, খুব কমন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে PV = W/mRT। PV = W/mRT সমীকরণে m এর একক কী। তাহলে কি দিয়েছি, PV = W/mRT। এটা কোথা থেকে এসছে, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ PV = কি হয়, nRT, এটা হয়। আর n মানে কি, এই W/m। ঠিক আছে। এবার কোনটা কি আগে সেটা জানি। P হচ্ছে, মুছে দেবো একটু পরে কিন্তু, তাই যারা যারা নোট করতে চাইছো নোট করে নিতে পারো, এছাড়াও তোমরা ভিডিও পজ করেও নোট করতে পারবে। গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন, n হচ্ছে মোল সংখ্যা, আরটা কি, সার্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা কি, উষ্ণতা। ঠিক আছে। এই ছিল PV = এবার নতুন কি আছে, W/mটা জানতে চাইছে। তাই ডাব্লুটা কি, গ্যাসের ভর, আর এমটা কি, গ্যাসের মোলার ভর। ঠিক আছে। তাহলে এবার এই এম মানে এই মোলার ভরেরই কিন্তু আমাদের এককটা জানতে চেয়েছে। তাহলে কি করে বের করব, তোমরা এটা একবার লিখে নিতে পারো, যদি মনে করো লিখে নেবে, এছাড়া তোমরা বইতেও এগুলো পেয়ে যাবে। তো চলো এবার মুছে দিই আর তোমাদেরকে করে দেখাই যে ডাব্লিউ এর একক কী হবে, এম এর একক কী হবে। কারণ প্রশ্নে কী জানতে চেয়েছে, এম এর এককটা জানতে চেয়েছে। তাহলে চাপের একক কী হয়, দেখো ব্র্যাকেটে কিন্তু বলে দিয়েছে সিজিএস, তাহলে আমাকে সিজিএস পদ্ধতিতেই কিন্তু করতে হবে। চাপের একক আমরা কি জানি, সিজিএসে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আয়তনের একক আমরা কি জানি, সেন্টিমিটার কিউব। এটা আমরা কি জানি, গ্যাসের আয়তনের একক। ডাব্লুর একক আমরা কি জানি, গ্রাম, কারণ বলেই দিচ্ছে সিজিএসে, আর ডাব্লু হচ্ছে কি, গ্যাসের ভর। এম এরটা আমরা জানি না, বের করতে হবে। আর এর একক সিজিএসে কি হয়, আর্গ, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স।
ভ্যালুটা আমি আর লিখলাম না, আর্ক, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। দেখা যাচ্ছে না, একটু মুছে দিয়ে করছি, দেখা যাচ্ছে না এটা। ডাইন সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার কিউব, আর ডাব্লিউ কি বললাম, গ্রাম, কারণ ভর হয়। আর এমটা আমাদের বের করতে হবে। আরটা কি হচ্ছে, আর্ক, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে কেলভিন। ঠিক আছে, এবার কাটাকাটি করি আমরা। এগুলো কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, ডাইন সেন্টিমিটার, এটা গ্রামটা তো গ্রামই থাকছে, এমটা এম রয়েছে, আর্ক, কেলভিন, কেলভিন কি হচ্ছে, এটা কিছু নেই মানে কত আছে, +1 +1 -1 কী হবে, একদম ডিটেলসে ভেঙে করাচ্ছি। কে টু দি পাওয়ার কী হয়, 0 হয়, আর কে টু দি পাওয়ার 0 মানে আমরা কী বলি, 1। তার মানে আলটিমেটলি কিছু থাকছে না। বোঝা গেল? যারা জানো না তাদের জন্য ডিটেলসে করলাম, যারা তোমরা জানো আশা করি পারবে। ঠিক আছে, এবার ডাইন পার সেন্টিমিটার মানে কি জানি আমরা, আর্ক, গ্রাম বাই এম, আর্ক, মোল ইনভার্স। তাহলে আর্ক আর্ক কেটে যাচ্ছে, এবার এম ইজ ইকুয়াল টু তাহলে কী দাঁড়াচ্ছে, গ্রাম পার মোল বা গ্রাম মোল ইনভার্স। এটা হচ্ছে একক দাঁড়াচ্ছে। আর তোমাকে এখানে কোয়েশ্চেনটা 1 নম্বরে দিয়েছে, শুধু তুমি এইটুকু লিখলেই হবে। এটা তুমি মনে রেখে লিখতে পারো, বাট আমি উইথ এক্সপ্লেনেশন তোমাকে বলে দিলাম কীভাবে হয়। ঠিক আছে, তাহলে এই ছিল কোয়েশ্চেনটার উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। কেউ যদি মনে করো তোমাদের স্কুলের কোয়েশ্চেন আমাকে পাঠাবে, অবশ্যই কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে তোমরা পাঠাতে পারো, আমি কিন্তু তোমাদের স্কুলের কোয়েশ্চেনও ঠিক সেমভাবে এরকম সলভ করে দেবো। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে, এটা আয়তন কোণ নয়, এটা হবে আপাতন কোণ। আপাতন কোণ, আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়? একটু ছবির মাধ্যমে আঁকছি। ধরো ওপরেরটা হচ্ছে লঘু মাধ্যম, আর নিচেরটা হচ্ছে না, এখানে লিখি ঘন মাধ্যম। ঠিক আছে, লঘু মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম। এবার একটা আলোক রশ্মি ধরো এখান থেকে আসছে, ঠিক আছে, তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, আলোক রশ্মি পড়ছে, আপতিত হচ্ছে। অবিলম্ব টেনে নিয়ে এবার অবিলম্ব ডটেড লাইন দিয়ে টানছি। ঠিক আছে, অবিলম্ব টানলাম 90 ডিগ্রি কোণ করে। অবিলম্ব টানার পর এবার হিসাবমতো আলোটা কীরমভাবে যাওয়া উচিত, এই সোজাসুজি বেরিয়ে যাওয়া উচিত, এইভাবে, তাই তো? আমারটা একটু দেখে ব্যাকা মনে হতে পারে, কিন্তু আমি সোজাই মানে টানছি, একটু দেখে তোমাদের ব্যাকা মনে হচ্ছে কিনা জানি না। তো এবার লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে কোনো আলোক রশ্মি প্রবেশ করে, সে কিন্তু এরকম যে অ্যাঙ্গেলে আসছে সেই অ্যাঙ্গেলে যায় না, সে কি হয়, অবিলম্বের দিকে একটু বেঁকে যায়, মানে এই দিকে চলে আসে অবিলম্ব। এটা কি আপতিত রশ্মি, আর আপতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করে সেটা কি হয়, আপাতন কোণ। আর এটা হচ্ছে কি প্রতিষ্ঠিত রশ্মি, তাহলে কোনটা দাঁড়াচ্ছে, এটা নয়, কিন্তু বেরোনোর কথা ছিল এইভাবে, কিন্তু এইভাবে তো বেরোয় না, সেটা কি হয়, কিছুটা অবিলম্বের দিকে সরে যায়, তাই তো আপতিত রশ্মিটা। তাহলে এখন আমাদের প্রতিফলিত রশ্মিটা, তাহলে প্রতিফলন কোণ কত হবে, আর। তাহলে এবার জানতে চেয়েছে কোনটা বড়। এটা একটু ব্যাকা হয়েছে, অ্যাকচুয়ালি সত্যিই ব্যাকা হয়েছে, একটু বেশি ব্যাকা হয়ে গেছে। আঁকা যদি একটু ব্যাকাতারা হয়ে থাকে তার জন্য দুঃখিত। ঠিক আছে, এরকম হচ্ছে। তাহলে এটা হচ্ছে আপাতন কোণ, আর এটা প্রতিসরণ কোণ। অবিলম্বের দিকে কী হচ্ছে, সরে যাচ্ছে, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে। আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে তখন কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা বড় হচ্ছে দেখতেই পাচ্ছ আশা করি, আপাতন কোণের মান কী হচ্ছে, বড় হচ্ছে। আর এই টোটালটা যদি দেখা হয়, এটাকে ধরে নেওয়া হয়, ধরো তুমি এটাকে ধরে নিলে থিটা, এই পুরোটাকে, তাহলে কী হবে, এই কোণটা অবভিয়াসলি কী হচ্ছে, ছোটো হচ্ছে। তার মানে কোনটা বড় হচ্ছে, আপাতন কোণ বড় হচ্ছে। ঠিক আছে, আপাতন কোণ বড় হচ্ছে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? এটা তোমাদের আমি বই থেকে একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি। এটার উত্তর হবে 0 ডিগ্রি। বই থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার পেজ নাম্বার হচ্ছে 35। এটাও তোমরা এই বইতেই পেয়েছো। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নাকি, একে অ্যাকচুয়ালি আঁকা আমার খুব একটা ভালো নয়, তবু ঠিক আছে, আমি একেও চেষ্টা করছি। সরি, আচ্ছা, বলেছি কি অবতল দর্পণের ক্ষেত্রে, হ্যাঁ, একটি আলোক রশ্মি অবতল দর্পণের কেন্দ্র দিয়ে গেলে, বক্রতা কেন্দ্র দিয়ে, তাহলে আমি একটা অবতল দর্পণ আগে এঁকে নিই।
অবতল দর্পণ আঁকলাম, কেন্দ্র টেনে দিলাম, বক্রতা কেন্দ্র কোনটা হবে, এটা সি। ঠিক আছে, বলেছে একটি আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্র থেকে যায়, তাহলে আমি বক্রতা কেন্দ্র থেকে একটা আলোক রশ্মি পাস করলাম। ঠিক আছে, বলেছে কোয়েশ্চেনটা আমাদেরকে দেখাই, কোথায় গেল, একটি আলোক রশ্মি, আচ্ছা এগুলো আমাদের সলভ করা কিন্তু হয়ে গেছে, 2.5। এবার আমরা এটা করছি, একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে? যখন একটি আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে অগ্রসর হয়, তখন সেই আলোক রশ্মিটা আবার কি হয়, লম্বভাবে দর্পণের ওপরই কি হয়, লম্বভাবে প্রতিফলিত হয়ে আবার সেই একই পথে ফিরে চলে যায়, যেই পথ থেকে আসে সেই পথেই আবার ফিরে চলে যায়। তাই জন্য এর বর্ণ অ্যাঙ্গেল তাহলে কত, বর্ণ অ্যাঙ্গেল বলছি, আপাতন কোণ কত, 0 ডিগ্রি হবে। তাহলে আপাতন কোণ কত হচ্ছে, কোণ হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, যেই বক্রতা কেন্দ্র থেকে যখন আলোটা পাস করে তখন কী হয়, আবার সেই পথেই ফিরে চলে যায়। কী ধরনের লেন্স সমান্তরাল আলোক রশ্মির গুচ্ছকে অপসারী রশ্মি গুচ্ছে পরিণত করে? আমরা কি জানি, উত্তল লেন্সকে বলা হয় অভিসারী আর অবতল লেন্সকে অপসারী। তাহলে সঠিক উত্তর কী হবে, অবতল লেন্স। অবতল লেন্স হবে সঠিক উত্তর। এটা তোমরা বইতেই পেয়ে যাবে, তবু আমি একবার দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 43-তে তোমরা পেয়ে যাবে আলো চ্যাপ্টারের। অবতল লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। ঠিক আছে, পেজ নাম্বার 43-তে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। নিচের বাক্যটি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক আলোর বর্ণের ওপর নির্ভর করে। একদমই হ্যাঁ, নির্ভর করে। আর এটাও তোমরা কিন্তু দেখো বইতেই পেয়ে যাবে, পেজ নাম্বার 39। প্রতিটা প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এই অভিনব বইতেই কিন্তু পেয়ে যাবে, একদম ছক আকারে জেনে রাখো বলেই লেখা আছে, আপতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে, দেখতেই পাচ্ছ। তাহলে এটা হবে সত্য। একটু লিখে দিই উত্তরগুলো, 0 ডিগ্রি, আর এটা হচ্ছে অবতল দর্পণ, এটা কি হলো, সত্য হয়ে গেল। নেক্সট, দীর্ঘ পর্যায়ের সারণীতে প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো। এটা তো খুব সহজ উত্তর, হিলিয়াম হবে। হিলিয়াম হবে সঠিক উত্তর, He, হিলিয়াম। ঠিক আছে, তোমাদের আমি এটা বই থেকেও দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বার 95-এ তোমরা এটা পেয়ে যাবে। আর এই বইটাতে কিন্তু খুব সুন্দর করে স্টুডেন্টদের সুবিধার জন্য সমস্ত কিন্তু মৌলগুলোর নাম বাংলায় লেখা আছে, খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ তোমরা পর্যায় সারণীটা। তো কি বলেছে, প্রথম পর্যায়, প্রথম পর্যায় মানে এই যে 1 নম্বর পর্যায় এটা। আর এই দিক বরাবর কি হয়, শ্রেণী, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা কি আছে, শ্রেণী আছে, আর উপর থেকে নিচে এগুলো কি আছে, পর্যায়। তাহলে বলেছে প্রথম পর্যায়, তাহলে 1 নম্বর পর্যায়ে হাইড্রোজেন আর হিলিয়াম আছে, তাহলে হিলিয়াম কি, নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, নেক্সট বলেছে CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? এটা কি হবে, এটা কিন্তু খুব ইজিলি ক্যাটায়ন আর অ্যানায়নে ভেঙে যায়, তাই এটা হবে আয়নীয় বন্ধন। তবু আমি এটা তোমাদের একটু এঁকে দেখিয়ে দিচ্ছি। ক্যালসিয়াম অক্সাইড, CaO-র কথা বলেছে। আয়নীয় বন্ধন কিন্তু আকার প্রসেস আলাদা, মানে আর হচ্ছে তোমার সমযোজী বন্ধন আকার প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো ক্যালসিয়ামের শেষ কক্ষপথে কটা ইলেকট্রন থাকে সেটা আমরা বের করবো। ক্যালসিয়ামের আগে পরমাণুর সংখ্যা কত, 20। ইলেকট্রন বিন্যাস করলে কী হবে, প্রথম কক্ষপথে থাকবে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথে কটা থাকবে, 2টো। তাহলে 10টা হয়ে গেল, 20টা হয়ে গেল। এটা হলো ক্যালসিয়ামের। নেক্সট অক্সিজেনেরও সেমভাবে বের করবো। অক্সিজেনের কত হয়, পরমাণুর সংখ্যা 8, তাহলে কত হবে 2,6, তাহলে 8 হয়ে গেল। তাহলে লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 2টো, আর এটা লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 6টা। তো চলো এবার আঁকি, ক্যালসিয়ামটাকে আঁকলাম, অক্সিজেনটাকেও আঁকলাম। কটা ইলেকট্রন রয়েছে, 6টা আর 2টো, তাহলে ক্যালসিয়ামের কটা রয়েছে, 2টো। এবার অক্সিজেনের কটা রয়েছে, 6টা, আঁকলাম। ক্যালসিয়াম ওর 2টো ইলেকট্রন কি করবে, পুরোপুরি অক্সিজেনকে দিয়ে দেবে। কেন, কারণ ক্যালসিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা একবার দেখিনি, দেখতে পাচ্ছ 2,8,8,2। তাহলে ও যদি 2টো ইলেকট্রন বের করে দেয়, এই 2টো ইলেকট্রন একটু মুছে দিয়ে দেখাচ্ছি, 2টো ইলেকট্রন যদি সম্পূর্ণরূপে বের করে দেয়, লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকছে এখন, 8টা। তার মানে কি হচ্ছে, প্রথম কথা কি, অষ্টক পূর্তি ঘটছে। নেক্সট পরের পয়েন্ট কি হচ্ছে, দেখো টোটাল তাহলে কটা ইলেকট্রন আছে, টোটাল কথা হচ্ছে
8 আর 8 16 আর 2 18। 18 কার পরমাণুর সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বলো? আর্গনের। আর্গন কি একটা নোবেল গ্যাস, তার মানেও কি হচ্ছে একটা সুস্থিত যে গ্যাস তার ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারছে, তাই ও কি চাইছে ওর দুটো ইলেকট্রন সম্পূর্ণরূপে অক্সিজেনকে দিয়ে দিতে। এবার অক্সিজেনও সম্পূর্ণরূপে ইলেকট্রন দুটো অ্যাকসেপ্ট করে নিচ্ছে। কেন অ্যাকসেপ্ট করছে? কারণ অক্সিজেনের কটা রয়েছে 2,6, তাহলে ওর যদি আরও দুটো আসে তার মানে কি হবে লাস্ট কক্ষপথে ওর কটা ইলেকট্রন হচ্ছে 8টা, ওরও কি হচ্ছে অষ্টক পূর্তি করছে। ঠিক আছে, আর কি হচ্ছে সঙ্গে 2 আর 8 টোটাল কত হলো 10টা ইলেকট্রন হয়ে গেল। 10টা কার ইলেকট্রন বিন্যাস? নিয়নের। নিয়নও কি একটা নোবেল গ্যাস, তাহলে ও কি হচ্ছে একটা সুস্থিত স্ট্রাকচার পাচ্ছে, তাই জন্য ও কী করছে দুটো ইলেকট্রন সম্পূর্ণরূপে নিয়ে নিচ্ছে। আর এটা আবার দেখতে কেমন হবে? সিএ মাথায় কত হবে 2+, কারণ দুটো ইলেকট্রন ও সম্পূর্ণরূপে একে দিয়ে দিচ্ছে, আর মাথায় 2+ মানে বোঝাচ্ছে দুটো ইলেকট্রন কম আছে ক্যালসিয়ামের। যোগের ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি যোগ মানে প্লাস মানে কি বোঝাই যোগ, ঠিক আছে, অঙ্কের ক্ষেত্রে আমরা প্লাস মানে বোঝাই যোগ, কিন্তু এখানে কেমিস্ট্রিতে কিন্তু মাথায় প্লাস মানে হচ্ছে দুটো ইলেকট্রন কম আছে। যতগুলো প্লাস থাকবে, যদি একটা প্লাস থাকে একটা ইলেকট্রন কম, যদি দুটো প্লাস থাকে দুটো ইলেকট্রন কম। তাহলে এবার এই অক্সিজেনের কত হবে দেখো কটা আছে, 6টা তো আগে ছিল, এখন আরও দুটো দিয়ে দিচ্ছি, তাহলে ওর কী হবে 2-, কারণ দুটো ইলেকট্রনও কী হচ্ছে বেশি আছে, বেশি বোঝায় নেগেটিভ দিয়ে, তাহলে Ca2+ আর ও 2-। ঠিক আছে, এটা হলো CaOর আয়নীয় বন্ধন গঠন। ঠিক আছে, দিয়ে কী তৈরি হবে CaO, এটা তৈরি হবে। এই ছিল আজকে শর্ট কোয়েশ্চেনের আলোচনা। শর্ট কোয়েশ্চেনগুলো সম্পূর্ণ শেষ। নেক্সট আমরা পরবর্তীতে যাব 2 নম্বরের কোয়েশ্চেনগুলোতে। এটা মুছে দিই, আশা করি তোমরা বুঝতে পারছো। আর যারা তোমরা বুঝতে পারছো না অবশ্যই কিন্তু বুঝতে পারলেও একটা কমেন্ট করো, বুঝতে না পারলেও একটা কমেন্ট করো, অবশ্যই কিন্তু জানিও আমাকে যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব, হচ্ছে 2 নম্বরের গুলোতে, মানে 3.1, এগুলো প্রত্যেকটা 2 নম্বর পড়ে আছে। বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের পেছনে CFCর ভূমিকা লেখো। এই প্রশ্নের উত্তর তোমরা বইতেই পেয়ে যাবে, কিন্তু আমি শুধু তোমাদের সুন্দর করে রিয়াকশানগুলো আর একটুখানি বুঝিয়ে দিচ্ছি। প্রথমত কি করে যে এটা হচ্ছে CFCর পুরো কথাটা আমরা আগে জেনে নিই, যে ক্লোরোফ্লুরোকার্বন, এটাকে ফ্রেয়নও কিন্তু বলা হয়। ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন এটাকে ফ্রেয়নও বলা হয়। ঠিক আছে, এবার প্রথম প্রশ্নটা আমাদের বলেছে যে প্রশ্নটা বলেছে যে CFCর ভূমিকা ওজোন স্তর ধ্বংসের ক্ষেত্রে। ঠিক আছে, এবার প্রথমে আমরা কি জানবো যে CFC আগে কোথায় কাজে লাগে আমাদের। CFC প্রথমত তো রেফ্রিজারেটর আর হচ্ছে বিভিন্ন শীতের যে সমস্ত শীততাপ নিয়ন্ত্রণের যে সমস্ত মেশিন হয়, নিয়ন্ত্রণ মেশিন যেগুলো আছে সেইগুলোর মধ্যে কি করে CFC প্রবেশ করে। আমি একটু বোঝানোর জন্য তোমাদের এইভাবে দেখালাম। CFC কী করে ভেতরে প্রবেশ করছে এবং প্রবেশ করে বাষ্পায়িত হয়ে যায়। CFC কী হয় বাষ্পায়িত হয়, এবং বাষ্পায়িত হয়ে সেটা কি করে ওজোন স্তর কিন্তু পুরোপুরি মানে O3, ওজোন স্তর বলতে ওজনের সংকেত হচ্ছে O3, এই ওজোন স্তরটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলে, ওজোন স্তরটাকে। ঠিক আছে, ওজোন স্তরটাকেও কী করে পুরোপুরি ধ্বংস করে ফেলে। এবার বিক্রিয়ার সাহায্যে একটু তোমাদের দেখাই যে কী করে ধ্বংস করে। প্রথমে কি করে CFC সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়। ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন মানে CFCl3 CFC, এটা কি করে অতিবেগুনি রশ্মির সাথে বিক্রিয়া করে। অতিবেগুনি রশ্মি বিক্রিয়া করে কি উৎপন্ন করে, একটা সক্রিয় ক্লোরিন উৎপন্ন করে। ঠিক আছে, সঙ্গে আর কি উৎপন্ন করে CFCl2। ঠিক আছে, এই দুটো উৎপন্ন করে, এবং এই সক্রিয় ক্লোরিনটা এইটা আবার এখান থেকে দেখাচ্ছি, হ্যাঁ এই সক্রিয় ক্লোরিনটা আবার O3 সঙ্গে বিক্রিয়া করে, মানে ওজনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ClO তৈরি করে, ক্লোরিন মনোক্সাইড। তোমরা এটা আলাদা স্টেপেও চাইলে দেখাতে পারো, আমি বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি। তোমরা চাইলে সহায়িকা থেকে পড়তে পারো, আমি ছবি তুলে তোমাদের শেষে অ্যাটাচ করে দেবো। ঠিক আছে, তাহলে কি হয় আর কি উৎপন্ন করে, সঙ্গে অক্সিজেন উৎপন্ন করে, ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে। এরপরে আবার এই ক্লোরিন মনোক্সাইডটা কি করে O3 সাথে বিক্রিয়া করে আর এবং একটা ক্লোরিন উৎপন্ন করে, আবার সক্রিয় ক্লোরিন। ঠিক আছে, সক্রিয় ক্লোরিন উৎপন্ন করে আর সঙ্গে কি করে অক্সিজেন উৎপন্ন করে, এবং এই ক্লোরিনটা আবার কি করবে, আবার একটা ওজনের সাথে বিক্রিয়া করবে, দেন আবার এটা তৈরি করবে
ঠিক আছে, O3 কে বিয়োজিত করবে। তো এরকমভাবে চক্রাকার প্রসেসে এই বিক্রিয়াটা কিন্তু ঘটতে থাকে। ঠিক আছে, চক্রাকার প্রসেসে এই বিক্রিয়াটা ঘটতে থাকে এবং সেটা কি করে ধীরে ধীরে ওজোন স্তরকে পুরোপুরি শেষ করে দেয়, ওজোন স্তরকে ধ্বংস করে দেয়, চক্রাকার পথে ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, তাহলে এইভাবে ওজোন স্তর ধ্বংসের পেছনে সিএফসির ভূমিকাটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম। প্রথমে কি করবে আরেকবার রিপিট করে দিচ্ছি, ক্লোরোফ্লোরোকার্বন মানে CFCl3 অতিবেগুনি রশ্মির সাথে বিক্রিয়া করে একটা সক্রিয় ক্লোরিন মুক্ত করে এবং এই সক্রিয় ক্লোরিন আবার ওজনের সাথে বিক্রিয়া করে একটা ক্লোরিন মনোক্সাইড গ্যাস তৈরি করে। সেই ক্লোরিন মনোক্সাইডের সঙ্গে আবার ওজনের বিক্রিয়া হয় এবং একটা সক্রিয় ক্লোরিন তৈরি করে। এই সক্রিয় ক্লোরিন কি করবে আবার এরকমভাবে ওজনের সাথে বিক্রিয়া করবে এবং ওজনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন মনোক্সাইড তৈরি করবে। সেই ক্লোরিন মনোক্সাইডটা আবার ওজনের সাথে বিক্রিয়া করে এরকম সক্রিয় ক্লোরিন উৎপন্ন করবে। তো এই প্রসেসটা কি করে চক্রাকার পথে চলতে থাকে, যে এইভাবে ওজোন স্তর ধ্বংস করতে পারে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে একটা সক্রিয় ক্লোরিন পুরো ওজোন স্তরটাকে কিন্তু ধ্বংস করে ফেলতে পারে এবং প্রচুর ওজোন স্তর ধ্বংস করে ফেলে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে পাওয়া যায় তা দেখাও। আচ্ছা, এটা যদি তোমরা কেউ বই থেকে পড়তে চাও সেটারও পেজ নাম্বার তোমাদেরকে বলে দিচ্ছি। বই থেকে তোমরা 3 নাম্বার পেজেই কিন্তু পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা সহায়িকাতে পেয়ে যাবে, সহায়িকার পেজ নাম্বার 13-তে। আর এটা সহায়িকা বলতে তোমরা কিন্তু ছায়া প্রকাশনী সহায়িকাটার কথাই বলছি, আমি ছায়া প্রকাশনীটাই রেকমেন্ড করবো। আর সঙ্গে কিন্তু অভিনব বুক, টেক্সট বুক দেখতে পাচ্ছ, এই যে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা দেওয়াই আছে বইয়ে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই, যেটা বললাম চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলেছিলাম আজকের ভিডিওতে শুরুতে, চাপটা কি হবে স্থির থাকবে। এবার চার্লসের সূত্র থেকে বলেছে পরম শূন্য উষ্ণতার ধারণা দিতে। চলো স্টার্ট করি। যারা আমার এই ভিডিওটাই প্রথম থেকে দেখেছো তারা আশা করি এই প্রশ্নটার উত্তর দেখেছিলে। কোয়েশ্চেন নাম্বার 2.3-তে ছিল চার্লসের সূত্রানুসারে স্থির চাপে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হবে। তো এটা আমি প্রমাণ করে দেখিয়েছিলাম কি করে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। তো ওখান থেকেই হবে, ওইটাও তোমরা লিখবে, কিন্তু তার আগে তোমাদের এখানে বলছে চার্লসের সূত্র থেকে। তাহলে সবার প্রথমে তোমাদের কাজ হবে চার্লসের সূত্রটা তোমরা লিখবে। চার্লসের সূত্র কি হয়, কে স্থির থাকবে, চাপ স্থির থাকলে কি হবে, আমাদের ভ্যারিয়েবল কটা, চাপ, আয়তন, উষ্ণতা। তো চাপটা আমরা তো স্থির পেয়ে গেলাম, তাহলে সম্পর্ক কার কার হবে, আয়তন আর উষ্ণতার মধ্যে। আয়তন আর উষ্ণতার সম্পর্ক হয় V ভ্যারিসেস T, মানে সমানুপাতিক। চার্লসের সূত্র অনুযায়ী যে চাপ আয়তন যদি বাড়ে তাহলে কি হবে, উষ্ণতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমে কি করবে, চার্লসের সূত্রটা লিখে নেবে যে আয়তন বাড়লে উষ্ণতা বৃদ্ধি পায়। এছাড়াও চার্লসের যে হুবহু যে কথাগুলো আছে সেটা কিন্তু অবশ্যই লিখবে। সেটা হচ্ছে স্থির চাপে, চাপটা যেহেতু স্থির বললাম, নির্দিষ্ট ভরটাও কি থাকবে, ভরটা কি থাকবে, স্থির থাকবে। যে কোনো কিছুতে কি থাকবে, ভর স্থির থাকবে। বয়লের সূত্রের ক্ষেত্রেও কি ছিল, ভর স্থির ছিল আর হচ্ছে উষ্ণতা স্থির ছিল। আর চাপের সূত্রের ক্ষেত্রে, চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির আর হচ্ছে ভর স্থির। তাহলে সূত্রটা কি বলবো, যে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হয় সেটা 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। যেটা তোমাদের বইতে, টেক্সট বইতে আছে, সেই সূত্রটা হুবহু তোমরা লিখে ফেলবে। তারপরে তোমরা এই যে সম্পর্কটা, যেটা আমরা সূত্র থেকে কি সম্পর্ক পেলাম, VT = V0 × 1 + T/273, এটা তোমরা এই গাণিতিক রূপটা লিখবে। সেখানে এবার তোমরা টেম্পারেচারটা বসাবে, যেমনভাবে আগেরটা আমি দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। 273 ডিগ্রি সেন্টিগ্রেড, V0 1 ± কি যাবে, মাইনাস হয়ে যাবে 273, একবার আছে ভেঙেই করছি, 273। তাহলে V অফ -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হচ্ছে, V0 × 0 মানে হচ্ছে 0, কারণ 1 - 1 হচ্ছে আলটিমেটলি 0, তাহলে 0 হচ্ছে। এইভাবে পরম শূন্য আর -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে কী বলা হয়, পরম শূন্য উষ্ণতা। তো পরম শূন্য উষ্ণতায় যেহেতু কী হচ্ছে, আয়তন শূন্য হয়ে যায়, তাহলে তোমাদের এইভাবেই কিন্তু চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা 2 নাম্বার আছে। তার মানে চার্লসের সূত্র লিখতে হবে, তার গাণিতিক রূপ মানে এটা লিখতে হবে, এবং তারপরে এই যে শূন্য যে হয় আয়তনটা সেটা তোমাদেরকে দেখাতে হবে, কারণ এই কারণেই কিন্তু পরম শূন্য উষ্ণতা কথাটা এসছে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলেছে গ্যাসের অণুগুলোর গতির ওপর গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে। গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি কি হয়, গ্যাসের অণুগুলির গতিশক্তি কি হয়, উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। তার মানে আমি যত টেম্পারেচার উষ্ণতা বাড়াবো, গতিশক্তিকে আমি KE কাইনেটিক এনার্জি দিয়ে, কাইনেটিক এনার্জি কী হবে, বৃদ্ধি পাবে, তাই তো, সমানুপাতিক যেহেতু সম্পর্ক, বৃদ্ধি পাবে। এবং যত বেশি গতিশক্তি বৃদ্ধি পাবে, ধরো একটা পাত্র নিলাম,
তার মধ্যে যে অণুগুলো আছে সেগুলো কী হবে, পাত্রের দেয়ালের সাথে বেশি বেশি ধাক্কা খাবে। এদের মধ্যে কী হচ্ছে, গতিশক্তি বেড়ে গেছে, নিজেদের মধ্যে ধাক্কা খাবে, পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাওয়ার পরিমাণটা কী হবে, বেড়ে যাবে। অণুগুলোর মধ্যে গতিশক্তি যদি টেম্পারেচার যদি বাড়িয়ে দিই, সাপোজ আমি তোমাকে একটা তাওয়ার ওপর বসিয়ে দিলাম, তাহলে তুমি কি চুপচাপ বসে থাকবে? বসে থাকবে না, ছুটোছুটি করবে বা নামার চেষ্টা করবে, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক তেমনি অণুগুলো কী হচ্ছে, যত টেম্পারেচার বাড়াচ্ছে অণুগুলো নিজেদের মধ্যে ছোটাছুটি করছে, এবং ছোটাছুটি করার ফলে সেটা তারা পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খাচ্ছে এবং নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, এবং তার ফলে কী হচ্ছে, চাপ কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে সম্পর্কটা কেমন হলো, গ্যাসের অণুগুলোর গতিশক্তি যত বাড়বে চাপ তত বাড়বে। এবার যদি আমি উল্টো করে দিই, টেম্পারেচার কমিয়ে দিলাম, তাহলে কী হবে, কাইনেটিক এনার্জি কমে যাবে, চাপও কী হবে, কমে যাবে। কারণ তাদের তখন তো আর আকর্ষণ এত বেশি ছুটোছুটি হবে না, গতিশক্তি বাড়ছে না, তাহলে এদের মধ্যে আকর্ষণ বলও কাজ করছে না, আকর্ষণ বিকর্ষণ বলও কাজ করবে না, এদের মধ্যে ধাক্কাধাক্কিও হবে না। ঠিক আছে, এই ছিল ব্যাপারটা। তাহলে গ্যাসের অণুগুলোর গতির ওপর গ্যাসের চাপ কীভাবে নির্ভর করে, তোমরা এটাও কিন্তু বইয়েই পেয়ে যাবে, পেজ নাম্বার 18। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার, বইয়ের পেজ নাম্বার 18-তে। এই যে গ্যাসের অণুগুলির বেগ ও চাপের ওপর উষ্ণতার প্রভাব। ঠিক আছে, 1 আর 2 পয়েন্ট করে লেখা আছে। তোমাদের যাদের অভিনব বই আছে, অভিনব বইয়ের পেজ নাম্বার 18-তে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা এই প্রশ্নগুলোও কিন্তু সমস্তটাই বইতেও পাবে, সহায়িকাতেও পাবে, আগের প্রশ্নগুলো। তো সেগুলো তোমাদেরকে আরেকবার পেজ নাম্বারটা রিপিট করে দিচ্ছি। পেজ নাম্বারটা হয়তো আগেরগুলো আমার মনে হচ্ছে স্কিপ করেছি, এবার ভিডিওটা রিভাইন্ড করে দেখছি না, তোমরা দেখে নিও। তো একবার বলে দিচ্ছি, বায়ুমণ্ডলের ওজন স্তরেরটা হচ্ছে সহায়িকা থেকে 13 নম্বর পেজে, আর বইয়ের হচ্ছে 3 নম্বর পেজে। চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা বইয়ের হচ্ছে 12 নম্বর পেজে, সহায়িকার 42 নম্বর পেজে, আর এটা তোমরা বইয়ের 18 নম্বর পেজে পেয়ে যাবে। সহায়িকাও তো হয়তো আছে, আমি বইটা বলে দিলাম। তো যেগুলো বইয়ে থাকবে না, যেগুলো সহায়িকা থাকবে, সেগুলো আমি লাস্টে অ্যাটাচ করে দেবো। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব, প্রতিসরণের সূত্রগুলি লেখো। প্রতিসরণের সূত্রগুলি লেখো। প্রথম সূত্র কি হয়, যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব, এরা কি হয়, একই সমতলে থাকে, একই সমতলে থাকে। ঠিক আছে, কেমন হয় ছবিটা, ধরো এখান থেকে একটা আমি আলো পাস করলাম, এটা হচ্ছে আপতিত রশ্মি, দেন অভিলম্ব, আর এখান থেকে আলোটা বেরিয়ে গেল, তাহলে এরা কি হচ্ছে, একই তলের উপর আছে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি হয়, দ্বিতীয় সূত্র হয় যে সাইন আই বাই সাইন আর, এদের অনুপাত সবসময় ধ্রুবক হয়। আর এই ধ্রুবকটাকে আমরা কি দিয়ে বলি, মিউ দিয়ে। মিউটা কি, মিউ হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা কি হয়, মিউ। এই চিহ্নটাকে আমরা কি বলি, মিউ, যেটা ইউ এর মতো হয়, দেন একটা টেনে দিতে হয়, এটাকে আমরা বলি মিউ। তাহলে কি হয়, আপাতন সাইন মানে হচ্ছে কি বলে এটাকে, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় কি হবে, ধ্রুবক হবে। এবং এই ধ্রুবকটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, মিউ দিয়ে, এবং মিউ হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কারণ আমরা জানি এখানে প্রতিসরণের ক্ষেত্রে দুটো মাধ্যম হয়, একটা হচ্ছে লঘু মাধ্যম আর একটা হয় ঘন মাধ্যম, তাই জন্য এই কথাটা বলেছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন বলেছে অবতল দর্পণে দুটি ব্যবহার লক্ষ্য, কিন্তু এটা আমরা পরের দিন আলোচনা করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সেকেন্ড পার্টে তোমাদের বাকি বড় প্রশ্নগুলো আলোচনা করে দেবো, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো এটাকে আমাকে এক্সপোর্ট করতেও কিন্তু আমার অনেকটাই জায়গা লাগবে, সেই কারণে ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করছি। পরবর্তী কোয়েশ্চেনগুলো পরের ভিডিওতে আলোচনা করব। আজকের মতো টাটা।